হ্যালো, কেমন আছো বন্ধুরা? ক্লাস 12 থার্ড সেমিস্টারের এই সুন্দর ফ্রি ব্যাচটির আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের অষ্টম ক্লাস। এর আগের ক্লাসগুলিতে আমরা ইতিমধ্যেই থার্ড সেমিস্টারের সিলেবাসে থাকা প্রোজগুলিকে ডিটেলসে আলোচনা করেছিলাম, যার সম্পূর্ণ প্লেলিস্ট আমি তৈরি করে দিয়েছি। তোমরা এইখান থেকে পরপর দেখে নিতে পারো। আজকে আমরা তোমাদের দুটি পদ্যের মধ্যে একটি পদ্য ইউলিসিস, যেটি লিখেছেন অ্যালফ্রেড লর্ড টেনিসন, সেই কবিতাটি পড়ব। কবিতাটি আক্ষরিক অর্থে দেখতে কঠিন হলেও এত সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবো লাইন ধরে ধরে, তোমরা বুঝতে পারবে কতটা সহজ এই কবিতাটি। আর তার সাথে প্রত্যেকটি লাইনের মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন সেগুলিও আমরা খুব সহজ ভাষায় দেখে নেব। এর সাথে এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো পুরনো ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হতো, যার কিছু উদাহরণ আমাদের এই কবিতার মধ্যেও পাবো। সেইগুলোকেও আমরা ডিটেলসে আলোচনা করে নেব এবং সাথে প্রত্যেকটা স্লাইডের পাশে ইম্পর্টেন্ট ভোকাবুলারি তোমাদের জন্য প্রতিবারের মতন আমি এবারেও তৈরি করে দিয়েছি, যাতে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা না হয়। সুতরাং এত কিছু তোমরা একটা ভিডিওতে খুব কম জায়গাতেই পাবে, বদলে তোমাদের কেবল একটু ভালোবাসা লাগবে আর তার সাথে একটু সহযোগিতা লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নেবে, যাতে ভবিষ্যতে যে কোনো ভিডিও ছাড়লে তোমরা সবার আগে দেখতে পাও। এবং সবশেষে ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই একটি লাইক দেবে এবং নিচে একটি মিষ্টি কমেন্ট করে দিও, যাতে আমি বুঝতে পারি যে আমার পড়ানো তোমাদের ভালো লেগেছে। দেখো বন্ধুরা, যেহেতু পরীক্ষায় তোমাদের পদ্যগুলি থেকে 5 নাম্বার করে এমসিকিউ আসবে, আমাদের খুব ভালো করে ছোটোখাটো জিনিসকেও খুব ডিটেলসে পড়তে হবে, যাতে পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন এলে আমাদের কনফিডেন্ট থাকে এবং ওএমআর শিটে আমরা ঠিক আনসারটিকে মার্ক করতে পারি। তাই আমরা শুরু করছি লেখক পরিচিতি দিয়ে। এবার তোমরা একদম রিল্যাক্স হয়ে যাও এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো। সবথেকে প্রথমে অ্যালফ্রেড লর্ড টেনিসন, যার জন্ম 1809 সালে এবং মৃত্যু 1892 সালে, তার একটু ছোট্ট করে লাইফ জার্নি আমরা দেখে নিই। কবির আর্লি লাইফ যদি আমরা দেখি, বর্ন অন 6 অগস্ট 1809 ইন সামার্সবি, লিঙ্কনশায়ার, ইংল্যান্ড। অর্থাৎ তিনি 1809 সালের 6 আগস্ট ইংল্যান্ডের লিঙ্কনশায়ারে সামার্সবিতে জন্মগ্রহণ করেন। কেম ফ্রম এ লার্জ ফ্যামিলি, 1 of 12 চিলড্রেন। অর্থাৎ তিনি একটি বৃহৎ পরিবার থেকে বিলং করেন, যেখানে 12টি সন্তানদের মধ্যে তিনি ছিলেন একজন। হিজ ফাদার জর্জ ক্লেটন টেনিসন ওয়াজ এ ক্লার্জিম্যান অ্যান্ড এ স্কলার। তার বাবা জর্জ ক্লেটন টেনিসন ছিলেন একজন ধর্মযাজক এবং পণ্ডিত। Tennyson showed an early interest in poetry, influenced by his father and elder brothers. আমাদের কবি টেনিসন তার বাবা ও বড় ভাইদের দ্বারা প্রভাবিত হয়ে জীবনের প্রথম দিকেই তিনি কবিতার প্রতি আগ্রহ দেখান। এবার আমরা লেখকের এডুকেশন লাইফে আসছি। স্টাডিড অ্যাট লাউথ গ্রামার স্কুল অ্যান্ড দেন অ্যাট ট্রিনিটি কলেজ, কেমব্রিজ। অর্থাৎ তিনি লাউথ গ্রামার স্কুলে এবং তারপরে কেমব্রিজের ট্রিনিটি কলেজে পড়াশোনা করেছিলেন। At Cambridge, he became close friends with Arthur Hallam, whose death later deeply affected him. কেমব্রিজে তিনি আর্থার হ্যালেনের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলেন, যার মৃত্যু পরবর্তীকালে তার মনে গভীর প্রভাব ফেলেছিল। এরপর হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড, এখানে খেয়াল রাখবে ওয়ার্ককে আমরা নাউন এবং ভার্ব দুটোতেই ব্যবহার করতে পারি। ওয়ার্ক যখন নাউন হিসেবে ব্যবহার করা হয়, WORK ওয়ার্ক যখন ব্যবহার করা হয় তখন এটা আনকাউন্টেবল নাউন হিসেবে দেখায় এবং এর সাথে যে ভার্ব আসে সেটিও সিঙ্গুলার আসে। এবং যখন কোথাও দেখবে WORKS লেখা আছে, শেষে এস যোগ আছে, তখন সেটা কোনো ব্যক্তির সারা জীবনের কাজ, সে যে কাজগুলি করে গেছে সেই কাজগুলিকে দেখায়। তেমনি এখানেও লেখকের যে কাজ তিনি সারা জীবনের মধ্যে করে গেছেন, তার মধ্যে যেগুলো ফেমাস কাজ সেগুলি কী সেগুলো আমরা দেখে নিই। প্রথমে হচ্ছে ইন মেমোরিয়াম AHH। এখানে মেমোরিয়াম মানে হচ্ছে স্মৃতিতে, আর AHH এর ফুল ফর্ম হচ্ছে আর্থার হেনরি হ্যালেন। অর্থাৎ আমরা দেখলাম না যে লেখক কেমব্রিজে থাকাকালীন তার একটি প্রিয় বন্ধু ছিল যার মৃত্যু ঘটে, তারই স্মৃতিতে তিনি একটি কবিতা লেখেন। পরে আমরা এটা সম্বন্ধে আরও ডিটেলসে পড়ছি, তবে এর পরে যে কাজটি তিনি করেন সেটি হচ্ছে দ্য চার্চ অফ দ্য লাইট ব্রিগেড, এই নামে একটি পোয়েম লেখেন 1854 সালে। এরপর ইডেলস অফ দ্য কিং এই নামে তিনি আরও একটি পোয়েম লেখেন
তার বেশিরভাগ পোয়েমের মধ্যেই আমরা দুঃখের ছাপ পাবো। এরপর কবির লেটার লাইফ বা ডেথ নিয়ে যদি বলি, তাকে ব্যারেন টেনিসন বলা হতো। বন্ধুরা জেনে রাখো, ব্যারেন হচ্ছে একটি রাজকীয় উপাধি যেটা ব্রিটিশ রাজা বা রানী কোনো একটি ব্যক্তিকে দিয়ে থাকেন, আর এই উপাধির সঙ্গে তার নামের আগে লর্ড কথাটি যোগ হয়ে যায়। সেই জন্য দেখো কবিকে অ্যালফ্রেড লর্ড টেনিসন বলা হয়। লর্ড কথাটি তার নামের মাঝখানে আছে। আমাদের কবি টেনিসন 6 অক্টোবর 1892 সালে মারা যান এবং তাকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পোয়েটস কর্নারে কবর দেওয়া হয়। ওয়েস্টমিনস্টার অ্যাবে এটি হচ্ছে লন্ডনের একটি বিখ্যাত গির্জা, যেখানে অনেক বিখ্যাত মানুষের কবর আছে। আর পোয়েটস কর্নার হচ্ছে এই বিখ্যাত যে গির্জা আছে তারই একটি বিশেষ অংশ, যেখানে কেবলমাত্র কবি এবং সাহিত্যিকদের কবর বা স্মৃতিস্তম্ভ আছে। চলো, লেখক সম্বন্ধে আমরা ডিটেলসে জেনে নিলাম। এবার আমরা যে পোয়েমটি আজকে পড়ব, ইউলিসিস, সেই পোয়েমটি সম্বন্ধে ডিটেলসে জেনে নিই। এখানে প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রিটেন ইন 1833 বাট পাবলিশড ইন 1842, অর্থাৎ 1833 সালে এটাকে লেখা হয়, কিন্তু যখন পাবলিশ করা হয় সেই সালটি হচ্ছে 1842 সাল। তো এই জায়গাটা খেয়াল রাখবে, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কবে লেখা হয় তাহলে 1833 মার্ক করবে, আর যদি বলা হয় যে কবে পাবলিশ করা হয় তাহলে কিন্তু 1842 মার্ক করবে। এর পরের পয়েন্টটি হচ্ছে দ্য পোয়েম ওয়াজ রিটেন আফটার দ্য ডেথ অফ আর্থার হ্যালেম। তো আর্থার হ্যালেম, যিনি পোয়েটের ক্লোজ ফ্রেন্ড ছিলেন, তারই মৃত্যুর পর তিনি এই কবিতাটি তাকেই উদ্দেশ্য করে লেখেন। তবে আমরা কবিতার মধ্যে লেখকের কিন্তু বন্ধুর নাম পাবো না, অর্থাৎ আর্থার হ্যালেনের নাম আমরা কোথাও পাবো না। কিন্তু এর মধ্যে দিয়ে তিনি তাহলে কি প্রকাশ করেছেন? থ্রু ইউলিসিস দ্য গ্রিক হিরো, মানে ইউলিসিস হচ্ছেন একজন গ্রিক হিরো বা একজন গ্রিক যোদ্ধা বলতে পারো, যার মধ্যে দিয়ে তিনি তার বর্তমান পরিস্থিতি কি হয়েছিল যখন তার প্রিয় বন্ধু মারা যায় এবং সেখান থেকে তিনি কিভাবে বেরিয়েছিলেন সেই সমস্ত কিছু জিনিস দেখিয়েছিলেন। দেখো এখানে লেখা আছে টেনিসন এক্সপ্রেসড হিজ পার্সোনাল গ্রিফ, অর্থাৎ তিনি তার ব্যক্তিগত দুঃখ বুঝিয়েছেন, ইমোশনাল ক্রাইসিস অর্থাৎ মানসিক সংকট বুঝিয়েছেন, অ্যান্ড দ্য নিড টু কিপ মুভিং ফরওয়ার্ড ইন লাইফ, এবং জীবনে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা সেটি তিনি এই কবিতার মাধ্যম দিয়ে খুব সহজভাবে বুঝিয়েছেন। তবে আবারও বলছি, যেহেতু এটি একটি কবিতা, তাই কবিতা পড়ে আমরা কিন্তু সরাসরি বুঝতে পারবো না যে এখানে লেখক সেটাকেই ইন্ডিকেট করে আর কি লিখেছেন, মানে তার যে দুঃখ সেটাকেই ইন্ডিকেট করে লিখেছেন এমন কিন্তু বোঝা যাবে না। আমরা কবিতার শেষে, পড়ার শেষে একদম ডিটেলসে দেখব যে কিভাবে তিনি কোন লাইনটার মধ্যে দিয়ে সেই সময়কার ইমোশনালগুলো এক্সপ্রেস করেছিলেন আর্থার হ্যালেমের জন্য, এবং কিভাবে তিনি এই দুঃখ কাটিয়ে উঠে আগের জীবনযাত্রা শুরু করেছিলেন। এবার এই পোয়েমটি কি রিফ্লেক্ট করে বা এই পোয়েম থেকে আমরা কি ধারণা পাবো? আমরা পাবো দ্য স্ট্রাগল বিটুইন অ্যাকশন অ্যান্ড রেজিগনেশন, অর্থাৎ কর্ম এবং পদত্যাগের মধ্যে লড়াই। এরপর আ কোয়েস্ট ফর মিনিং ইন ওল্ড এজ, অর্থাৎ বৃদ্ধ বয়সে জীবন ধারণ করার আসল যে অর্থ সেটা অনুসন্ধান করা। ঠিক কতকটা এর আগের যে প্রোজটা আমরা পড়েছিলাম দ্য বেড সেটিরই মতন। এছাড়া আমরা দেখব দ্য ডিজায়ার টু গো অন এক্সপ্লোরিং অ্যান্ড লার্নিং ইভেন আফটার লস, অর্থাৎ সব কিছু হেরে যাওয়ার পরেও কিভাবে আমরা আগে এগিয়ে যেতে পারি, নতুন কিছু অন্বেষণ করতে পারি এবং নতুন কিছু শিখতে পারি, সেই জিনিসটাও এখানে এই কবিতার মধ্যে দিয়ে ভালোভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। এক কথায় বললে তিনি বোঝাতে চেয়েছেন যে জীবন থেমে থাকার নয়, জীবনের শেষ মুহূর্তে এসেও তোমরা অনেক কিছু করতে পারো। এরপর একটা ছোট্ট এক্সাম টিপ দেখে নিই, অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসার চান্স আছে, মানে এই প্রশ্নটা আসবেই, ধরে রাখো। সেটা হচ্ছে যে ইউলিসিস ইজ এ ড্রামাটিক মনোলগ, অর্থাৎ ইউলিসিস কী ধরনের কবিতা সেটা এখানে জিজ্ঞাসা করতে পারে, আর অপশানে থাকবে ড্রামাটিক মনোলগ, তো তোমরা ড্রামাটিক মনোলগটাকে চুজ করবে। আর এখানে এর সাথে কবির মনের মধ্যে যে যুদ্ধ, ইনার ব্যাটেল হচ্ছিল, গ্রিফ এবং কারেজ টু লিভ ফরওয়ার্ড, জীবনের সমস্ত দুঃখ এবং আগে এগিয়ে যাওয়া এর মধ্যে, সেটাও আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবো। চলো, এখানে আমরা যে দেখলাম যে এই পোয়েমটি হচ্ছে একটি ড্রামাটিক মনোলগ। এবার ড্রামাটিক মনোলগ কি, ড্রামাটিক মনোলগ বলতে কি বোঝায় সেটা আমরা সহজ বাংলা ভাষায় দেখে নিই। ড্রামাটিক মনোলগ হলো এমন এক ধরনের কবিতা যেখানে প্রথমত একজন একক বক্তা বা সিঙ্গেল স্পিকার কথা বলবেন, অর্থাৎ পুরো কবিতার মধ্যে একজনই বক্তা থাকবেন, অন্য কোনো বক্তা আমরা এই কবিতার মধ্যে পাবো না। দ্বিতীয়ত সে তার নিজের চিন্তা, অভিজ্ঞতা এবং অনুভূতি প্রকাশ করবে।
তৃতীয়ত, সে যেন কাউকে উদ্দেশ্য করে কথাগুলি বলছে, কিন্তু কেউ উত্তর দেয় না এর প্রতি উত্তরে। এবং চতুর্থত, পাঠক অর্থাৎ আমরা যারা পাঠ করছি তারা কেবলমাত্র বক্তার মুখে তার কথাগুলি শুনি। এক কথায় বলতে পারি, এটা হচ্ছে যেন একটা ছোট্ট নাটকীয় বক্তৃতা, যেখানে আপনি একা মঞ্চে দাঁড়িয়ে নিজের মন খুলে কথাবার্তা বলছেন এবং সামনের দর্শকরা সেই জিনিসটিকে মনোযোগ সহকারে শুনছে। একটা উদাহরণ দিয়ে বোঝা যাক, ধরুন একজন বৃদ্ধ সৈনিক মঞ্চে দাঁড়িয়ে বলছে, আমি অনেক যুদ্ধ করেছি, অনেক দেশ ঘুরেছি, কিন্তু এখন এই শান্ত জীবনে আমি হাঁপিয়ে উঠেছি, আমি আবার সমুদ্রে যাত্রা করতে চাই। তো এখান থেকে আমরা কি দেখতে পেলাম? সে একা কথা বলছে, হয়তো কল্পনায় কাউকে উদ্দেশ্য করে, কিন্তু সে নিজেই কথা বলছে নিজের মন থেকে। এরকমই কবিতাকে ড্রামাটিক মনোলগ বলা হয়। এবার এখন প্রশ্ন হচ্ছে, ইউলিসিস কেন ড্রামাটিক মনোলগ? এই কবিতাটি যে ড্রামাটিক মনোলগ তার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য এই কবিতার মধ্যে লক্ষ্য করতে পারবো। ড্রামাটিক মনোলগের প্রথম বৈশিষ্ট্য আমরা কি দেখলাম? যে একজন বক্তা থাকবে। তো ইউলিসিস কবিতার মধ্যেও একজনই বক্তা আছেন, সেটি হচ্ছেন ইউলিসিস নিজে। তিনিই পুরো কবিতাটিকে বলছেন। দ্বিতীয় যে বৈশিষ্ট্য আমরা দেখলাম সেটা হচ্ছে নিজস্ব অনুভূতি প্রকাশ করা। তো এই কবিতার মধ্যে আমরাও দেখব তার যে বসন্ত জীবন এবং বিরক্তি, এই সমস্ত জিনিসগুলি কিন্তু প্রকাশ পাচ্ছে কবিতার মধ্যে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট শ্রোতা আছে মনে হয়। এই কবিতাটি তিনি যেন ইথাকার লোকেদের বা নাবিকদের উদ্দেশ্য করে বলছেন, এমনটাই পড়লে মনে হবে। আর চতুর্থত, কবি যে এখানে লিখছেন তিনি নিজে কিন্তু কথা বলছেন না। তো এখানে টেনিসনের নিজের কথা কিন্তু আমরা পাবো না। ইউলিসিস চরিত্রটাই এই পুরো কবিতাটিকে বর্ণনা করছে। চলো, এটা তো গেল আমাদের ছোটোখাটো ডিটেলস। এবার আমি যখন রিসার্চ করছিলাম এই পোয়েমটি নিয়ে, আমার মাথায় প্রশ্ন আসে যে এই আর্থার হ্যালেম লোকটি কে? তো কে ছিলেন এই আর্থার হ্যালেম লোকটি? আমরা সরাসরি লেখকের মুখ থেকে শুনে নিই। সালটা ছিল 1828। আমি তখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ি। সেখানেই প্রথম দেখা হয় আর্থার হেনরি হ্যালেমের সঙ্গে। শুরুটা ছিল বই, কবিতা আর তর্ক দিয়ে, আর ধীরে ধীরে গড়ে উঠল একটা অটুট বন্ধুত্ব। আমরা দুজনেই ছিলাম কল্পনা শক্তি, দর্শন আর কবিতার প্রেমিক। এর ঠিক 2 বছর পর 1830 সালে আমরা একসঙ্গে যাত্রা করলাম স্পেনের একটি রাজনৈতিক অভিযানে। আমরা একসাথে অনেক কাজ করেছিলাম। যত সময় যেতে লাগে আমাদের বন্ধুত্ব আরও গাঢ় হতে থাকে। 1831 সালে সে হঠাৎই এমন একটা প্রস্তাব দিল যা আমি কল্পনাই করিনি। আর্থার আমায় বলল, টেনিসন, তোমায় কি করে বলবো বুঝতে পারছি না। আমি তোমার ছোট বোন এমিলি টেনিসনের প্রেমে পড়ে গেছি, আর আমি তাকে মন থেকে চাইতে শুরু করেছি। সেও আমায় চায়। আমি জানতাম ওদের দুজনের প্রেম নিঃস্বার্থ, গভীর আর পূর্ণ বিশ্বাসের ওপর দাঁড়ানো। আমরা সবাই খুব খুশি ছিলাম, কারণ আর্থার এমন একজন মানুষ যার সঙ্গে এমিলি সত্যি সুখী হতে পারত। পরের বছরই 1832 সালে আর্থার আর এমিলির বাগদান সম্পূর্ণ হয়। তাদের ভালোবাসা যেন আমার কবিতার বাস্তব রূপ ছিল। আমি তাদের দেখে অনুপ্রাণিত হতাম। আমি ভাবতাম এ এক আদর্শ সংসার হবে। কিন্তু জীবন যে এমন কিছু লিখে রেখেছিল তা আমি কল্পনাই করিনি। 1833 সালে ছিন্ন হয়ে যায় সব কিছু। আমি তখন বাড়িতে ছিলাম। হঠাৎ খবর এলো আর্থার মারা গেছে। হঠাৎ, ভিয়েনায়, ঘুমের মধ্যেই, মাত্র 22 বছর বয়সে, ব্রেন হ্যামারেজ বা স্ট্রোকের ফলে। মাথায় যেন আমার বজ্রাঘাত হলো। আমি বিশ্বাসই করতে পারিনি। আমার হৃদয়ের এক অংশ যেন থেমে গেল। এমিলি তো পুরোপুরি ভেঙেই পড়ল। দীর্ঘ কয়েক সময় ধরে সে চুপ হয়ে গিয়েছিল। তাকে সামলানো কঠিন ছিল। সময় লেগেছিল ঠিকই, কিন্তু এক সময়ের পর সে নিজেকে সামলাতে পেরেছিল। সে সিদ্ধান্ত নিল সে আর কখনোই বিয়ে করবে না। এরপর 1834 থেকে 1850, তার মৃত্যুর পর আমি একদমই ভেঙে পড়ি। কোনো কিছুই লিখতে ইচ্ছা করতো না প্রথম, কিন্তু অনেক মনের জোর নিয়ে আমি 1833 সালে ইউলিসিস পদ্যটি লেখা শুরু করি, যা পড়লেই তোমরা আমার মানসিক স্থিতি বুঝতে পারবে। আর্থারের মৃত্যু আমার জীবনে এমন এক শূন্যতা সৃষ্টি করেছিল যা আমি কোনোদিনও পূরণ করতে পারিনি। এরপর আমি লিখতে শুরু করেছিলাম তার স্মৃতিতে ইন মেমোরিয়াম AHH। এই কবিতাটি শুধু ওর স্মৃতি নয়, আমার শোক, প্রশ্ন, ঈশ্বরের প্রতি আস্থা, সব কিছুর মিশেল। এই কবিতা আমাকে 17 বছর সময় নিয়ে লিখতে হয়েছিল।
চলো এবার আমরা পোয়েমটি সম্বন্ধে কিছু ফ্যাকচুয়াল ডাটা জেনে নিই। এই যে স্লাইডটা তোমাদের দেখাচ্ছে, এই স্লাইডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে খুঁটিনাটি প্রশ্ন আসার চান্স আছে। প্রথমত, রিটেন কবে লেখা হয়? 1833 সালে। খুব ভালো করে মনে রাখবে। পাবলিশ করা হয় কবে? 1842 সালে। কোথায় পাবলিশ করা হয়? পোয়েমস নামক একটি সংকলন আছে অ্যালফ্রেড টেনিসনের। তো সেই পোয়েমস নামক সংকলনের মধ্যে এই যে কবিতাটা আমরা আজকে যেটা পড়বো ইউলিসিস, সেটা কিন্তু ইনক্লুড করা হয়েছিল। এরপর জনরা অর্থাৎ কোন স্টাইলে আর কি এটাকে লেখা হয়, তো এটি একটি ড্রামাটিক মনোলগ। এবার স্পিকার বা বক্তা কে? তো এটা আমরা দেখেছিলাম ইউলিসিস নামক একজন রাজা, যিনি হচ্ছেন ইথাকার রাজা, মনে রাখবে এটা। আর ইউলিসিসের আরেকটা নাম হচ্ছে ওডিসিয়াস। এরপর হচ্ছে ফর্ম, অর্থাৎ কোন ছন্দে এটাকে লেখা হয়। এটা হচ্ছে একটি ব্ল্যাঙ্ক ভার্স, যেটাকে আনরাইমড আয়াম্বিক প্যান্টামিটার বলা হয়। এটা সম্বন্ধে আমরা আলোচনায় আসছি, তবে এই স্লাইডটাকে আগে দেখে নিই। এরপর হচ্ছে ইন্সপিরেশন, অর্থাৎ কোথা থেকে অনুপ্রাণিত হয়ে কবি এই কবিতাটি লিখেছেন। প্রথমত হচ্ছে হোমারের ওডিসি নামক মহাকাব্য থেকে। হোমার হচ্ছেন প্রাচীন গ্রিসের একজন বিখ্যাত কবি। তিনি এই ওডিসি মহাকাব্যে ওডিসিয়াস নামের যে বীর এর কথা আমরা পেয়েছিলাম, যেটির আরেকটি নাম হচ্ছে ইউলিসিস, তার দীর্ঘ যাত্রা এবং অভিযানের গল্প তিনি এই মহাকাব্যের মধ্যে লিখেছিলেন। তো এই গল্পটা থেকেই আমাদের যে ইউলিসিস পোয়েমটি আছে, তো সেই ক্যারেক্টারটিও আর কি অনুপ্রাণিত হয়েছে। এছাড়া ডান্টেসের লেখা ইনফ্যানো নামক কবিতাটি থেকেও এই কবিতাটি অনুপ্রাণিত হয়েছে। ডান্টে ছিলেন একজন ইতালিয়ান কবি। তার লেখা ইনফার্নো, অর্থাৎ যার অর্থ হচ্ছে নরক, এটি একটি মহাকাব্য ডিভাইন কমেডির প্রথম অংশ, যেখানে কবি বর্ণনা করেছেন কিভাবে নরক, স্বর্গ ও তার মধ্যবর্তী স্থানে তিনি ভ্রমণ করেছেন এবং আত্মার যাত্রা, পাপ, পুণ্য, শান্তি, এই সমস্ত রিলেটেড আর কি টপিক সেখানে আলোচনা হয়েছিল। তো আমরা ইউলিসিস কবিতার মধ্যেও এইরকম গভীর আধ্যাত্মিক চিন্তাধারা ও গভীর ভাবনা চিন্তা আমরা এর মধ্যে থেকে দেখতে পাবো। এরপর অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট, বা যেটাকে বলা হয় জীবনভিত্তিক উপাদান। তো এখানে কবি নিজের জীবনের অভিজ্ঞতা, দুঃখ, কষ্ট, অনুভূতি, এই সমস্ত জিনিসগুলোকে কবিতার মধ্যে তুলে ধরেছেন। তো ওই জন্য এখানে দেখো, রিফ্লেক্টস টেনিসনস পার্সোনাল স্ট্রাগল আফটার আর্থার হ্যালেমস ডেথ। তার প্রিয় বন্ধু আর্থার হ্যালেমের মৃত্যুর পর তার যে মানসিক এবং সংগ্রাম হয়েছিল তার মনের মধ্যে, সেটাকে আমরা এখানে অভিজ্ঞতা করতে পারবো। এরপর হচ্ছে পোয়েট্রিক ডিভাইস, অর্থাৎ সাহিত্যিক অলঙ্কার বা কৌশল। একটা কবিতাকে লেখার বিভিন্ন ধাঁচ থাকে, সেখানে আমরা অনেক কিছু দেখতে পাই। কখনো কবি মৃত বা জড় বস্তুকে জীবিত করে তোলে এবং কখনো রূপক হিসাবে ব্যবহার করে। তো এখানে আমরা বিভিন্ন রকমের পোয়েট্রিক ডিভাইস পাবো, সেগুলোকে আমরা ডিটেলসে আলোচনা করছি। তার আগে আমরা ব্ল্যাঙ্ক ভার্স, এটি সম্বন্ধে আমরা একটু ডিটেলসে জেনে নিই। দেখো, ব্ল্যাঙ্ক ভার্স বা যেটাকে আনরাইমড আয়াম্বিক প্যান্টামিটার বলা হয়, সেটির মানে কি? প্রথমত, ব্ল্যাঙ্ক ভার্স মানে হলো ছন্দ আছে এমন কোনো কবিতা, কিন্তু এর মধ্যে কোনো কিছু মিল পাবে না। এছাড়া এটা ইংরাজি কবিতা একটি জনপ্রিয় ছন্দের ধরন। এটিতে প্রধানত প্রতিটি লাইনের মধ্যে 10টি সিলেবেল বা 10টি উচ্চারণগত ধ্বনি থাকে এবং একটি বিশেষ ছন্দবিন্যাস অনুসরণ করে। যেমন এই যে কবিতাটা আমরা টেনিসনের ইউলিসিস কবিতাটা পাবো, এর মধ্যে একটি লাইন আছে, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। এই যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই লাইনে ভালো করে দেখলে 10টি ওয়ার্ড বা 10টি সিলেবেল দেখতে পাবে এবং তার সাথে প্রত্যেকটি জোড়া দুর্বল এবং জোর এই ধ্বনিতে দেখো সাজানো হয়েছে। যেমন টুটাকে আমরা স্লোলি বলবো, স্ট্রাইভটাকে আমরা জোরে বলবো, টু সিক, সিকটাকে আমরা জোরে বলছি, টুটাকে আমরা স্লোলি বলছি। সেরকমই টু ফাইন্ড, ফাইন্ডটাকে আমরা জোরে বলবো, টুটাকে আমরা স্লোলি বলবো। অ্যান্ড নট, এবং নটটাকে আমরা জোরে বলছি। অ্যান্ড টু ইয়েল্ড, ইয়েল্ডটাকেও আমরা জোরে বলছি। তো এই ধরনের যে ছন্দটা তৈরি করা হয়, এই ছন্দটাকেই ব্ল্যাঙ্ক ভার্স বলা হয়। তো এখানে এটিকেও একটু খেয়াল রাখবে, হয়তো পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে এই লাইনটি কোন ছন্দের মধ্যে বা কোন ভার্সের মধ্যে পড়ে, তো তখন ব্ল্যাঙ্ক ভার্সকে টিক করবে। এরপরে আমরা দেখছি পোয়েট্রিক ডিভাইস, যেটা আমরা বললাম যে কবিতার বিভিন্ন অলঙ্কার বা কৌশল থাকে লেখার, সেগুলোকে আমরা এক এক করে দেখে নিই এবং কবিতার মধ্যে কোথায় কোনটা ব্যবহার করা হয়েছে সেগুলোকেও দেখে নিই। দেখবে তোমরা পরীক্ষায় এই টাইপের প্রশ্ন খুব আসে। প্রথমে হচ্ছে মেটাফর বা যেটাকে রূপক বলা হয়। এই জিনিসটাকে
অন্য কিছুর সঙ্গে তুলনা করা হয়, কিন্তু এখানে লাইক বা অ্যাস এরকম কোনো কিছু ব্যবহার করা হয় না, মানে সরাসরি অন্য কিছুর প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। যেমন এখানে একটা পোয়েমের মধ্যে লাইন আছে, আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট। তো এখানে কবি নিজেকে এমন একজন জিনিসের হিসেবে দেখাচ্ছেন যা তার জীবনের সমস্ত অভিজ্ঞতা দ্বারা গঠিত। তো এমন একজন ব্যক্তি যার মধ্যে সমস্ত জীবনের অভিজ্ঞতা আছে। তো এটি একটি রূপক হিসেবে কাজ করছে। খেয়াল রাখবে এটি একটি মেটাফর। এরপর যেমন আমরা একটা সহজ বাংলা উদাহরণ যদি বলি, তো জীবন একটা সমুদ্র। তো এখানে জীবনকে সমুদ্র হিসেবে তুলনা করা হচ্ছে, মানে জীবনে অনেক কিছুই তো থাকে, ভালো মন্দ সমস্ত ধরনের স্রোত থাকে। তো এখানে জীবনকে সমুদ্র হিসেবে তুলনা করা হচ্ছে। তো এটিও এক ধরনের মেটাফর। চলো এরপর আমরা পরের অলঙ্কারটি দেখে নিই, যেটা হচ্ছে অ্যালিউশন। এর মানে হচ্ছে ইঙ্গিতমূলক উল্লেখ বা সাহিত্যিক বা ঐতিহাসিক রেফারেন্স কোনো কিছু দেওয়া। যেমন কোনো বিখ্যাত চরিত্র, বই, ঘটনা, ইতিহাস বা কোনো পৌরাণিক গল্পের দিকে কবিতাটি ইঙ্গিত করছে। যেমন আমরা এখানে ইউলিসিস কবিতার মধ্যে হোমারের ওডিসি ও গ্রিক মাইথোলজির প্রতি ইঙ্গিত আছে এরকম দেখতে পাবো। যেমন আমরা সহজ বাংলায় যদি বলি, ধরো এরকম একটা কথা আছে যে তুমি তো জানো শকুন্তলা। তো এখানে তোমাকে শকুন্তলার সাথে তুলনা করা হচ্ছে, যে হচ্ছেন একজন ঐতিহাসিক নারী। তো এটা হচ্ছে এক ধরনের অ্যালিউশন। এরপর হচ্ছে এনজ্যাম্পমেন্ট, অর্থাৎ লাইন ভেঙে গেলেও এর ভাবটা একটানা চলা। যেমন এখানে লেখা আছে টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। এই লাইনটির প্রত্যেকটি লাইনের দেখো ভাব কিন্তু ভেঙে যাচ্ছে, কিন্তু লাইনটা থেমে থাকছে না, একটানা এগিয়ে চলছে। সহজ বাংলায় বললে, আমি পথ চলি ক্লান্ত পায়ে যেন এক স্বপ্নের খোঁজে প্রতিদিন। মানে লাইনটাতে মাঝখানে আমরা থামছি, কিন্তু লাইনটা গোটাটাই একটা লাইন, ঠিক আছে? মানে এর ভাব যেটা আছে সেটা পুরো লাইনটা পড়লেই আমরা কিন্তু বুঝতে পারবো এগিয়ে যাচ্ছে, যেটাকে বলা হয়। তো এগুলোকে একটুখানি খেয়াল রাখবে, পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। এরপরে যে অলঙ্কারটি এই কবিতায় ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে পার্সনিফিকেশন, অর্থাৎ কোনো জড়বস্তুকে প্রাণবস্তু বা মানুষ রূপে দেখানো হয়। জড়বস্তুকে মানুষ রূপে, মানুষের গুণ বা মানুষের কাজ যেরকমভাবে করে সেইভাবে যদি তুলনা করা হয় সেটাকেই আমরা পার্সনিফিকেশন বলি। উদাহরণ যেমন হচ্ছে এখানে একটা আমরা লাইন পাবো, টাইম অ্যান্ড ফেথ মেড আস উইক। তো এটা একটু অনেক ঘুরিয়ে দেওয়া আছে পোয়েমের মধ্যে, আমি এটাকে একটুখানি সহজ ভাষায় লিখেছি। তো এখানে টাইম অর্থাৎ সময় এবং ফেথ যেটাকে ভাগ্য বলা হয়, সেই দুটোকেই মানুষ রূপে দেখানো হয়েছে এবং এই দুটোই আমাদেরকে উইক করে তোলে, মানে দুর্বল করে তোলে। দুজনকেই যেন মানুষের চরিত্র দেওয়া হয়েছে, এটাকেই পার্সনিফিকেশন বলা হয়। বুঝতে না পারলে আমরা একটা সহজ বাংলা উদাহরণে দেখছি, যেমন হাসলো আকাশ, কেঁদে উঠলো মেঘ। তো এখানে আকাশ হাসলো, আকাশের তো আর প্রাণ নেই যে সে হাসতে পারবে, তো তবু আকাশ হাসলো, মানে আকাশের আর কি উৎফুল্লতা দেখানো হলো। সেরকমই কেঁদে উঠলো মেঘ, মেঘ কেঁদে উঠলো মানে কি বৃষ্টি হচ্ছে আর কি। তো এখানে মানুষের সঙ্গে তুলনা করা হচ্ছে এরকম জড় বস্তুকে, এরকম তোমরা অনেক কবিতার মধ্যে দেখতে পাবে। এটাই হচ্ছে পার্সনিফিকেশন। এরপরে হচ্ছে সিম্বলিজম, যেটাকে বলা হয় প্রতীক ব্যবহার, অর্থাৎ কোনো বস্তু, চরিত্র বা ঘটনার মাধ্যমে কোনো গভীর অর্থ বোঝানো। যেমন এখানে ইউলিসিস নামটি ব্যবহার করে একটি মহান রাজার কথা তুলে ধরেছেন, যেটিকে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে, যার জীবনের অদম্য যাত্রা এখানে তুলে ধরা হয়েছে। এবং দ্য সি অর্থাৎ সমুদ্র মানেই আমরা কি জানি, অনিশ্চিত ভবিষ্যৎ, আর জীবনে অনেক চ্যালেঞ্জ থাকবে, অ্যাডভেঞ্চার থাকবে। তো এখানে দ্য সিকে ব্যবহার করে এখানে সেই রকমই একটা প্রতীক তুলে ধরা হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পারলে, আমি যথেষ্ট সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। এগুলো অনেক বড় বড় এক একটা জিনিস, যেগুলো তোমরা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে যারা ইংলিশ নিয়ে আর কি পড়বে তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে তখনও পড়তে হবে। চলো আমরা অনেক কিছু জিনিস শিখলাম। এরপরে আমরা যে কবিতাটা পড়বো, কবিতাটা পড়ার আগে কবিতার সেটিং বা সময়কাল সম্বন্ধে আমাদের একটু জেনে নেওয়া দরকার। এটার ফলে আমরা কবিতাটাকে খুব সহজে বুঝতে পারবো। সময়কাল কি? কবিতার ঘটনাটি ঘটছে দ্য ওডিসি এই উপাখ্যানের পর, অর্থাৎ যখন ইউলিসিস বা যাকে ওডিসিয়াস বলা হয় তার বিখ্যাত ট্রয় যুদ্ধ ও নানান দুঃসাহসিক অভিযানের পর অবশেষে নিজের দেশ ইথাকায় ফিরে আসছেন, সেই সময়কালের এখানে তুলে ধরা হয়েছে কবিতার মধ্যে। স্থান কি? স্থান হচ্ছে ইউলিসিসের ইথাকা দ্বীপে, তার রাজ্য, তার নিজের রাজ্যে।
ইথাকা হচ্ছে একটি ছোট পাথুরে দ্বীপ যেখানে এখন তিনি শান্তিপূর্ণভাবে অথচ একঘেয়ে বা নিষ্প্রাণভাবে জীবনযাপন করছেন। বয়স ও মানসিক অবস্থা যদি বলি, তিনি এখন একজন বৃদ্ধ রাজা যার শরীরে বয়সের ছাপ পড়েছে, কিন্তু মনে সেই একই তরুণ সাহসী সৈনিকদের উদ্দীপনা জেগে আছে। এবং তার মানসিক স্থিতি যদি দেখি তো তার মনে হচ্ছে যে তিনি তার আসল পরিচয় হারিয়ে ফেলেছেন। চলো, এরপর আমি একটু রিসার্চ করে আরেকটু জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে অনেক জায়গায় ওডিসিয়াস লেখা আছে, অনেক জায়গায় ইউলিসিস লেখা আছে। এই দুটো নামের পার্থক্য কী, বা এই দুটো নাম কি আদৌ আলাদা নাকি একই? তো এই দুটি নামের মধ্যে কোনো পার্থক্য নেই, এই দুটো নাম একজনকেই রিপ্রেজেন্ট করা হচ্ছে, একজনকেই বলা হচ্ছে। ওডিসিয়াস হচ্ছে গ্রিক ভাষা বা গ্রিক যে গ্রন্থগুলো আছে সেখানেই প্রথমত লেখা হয়েছে, আর এটা হচ্ছে মূল চরিত্র হোমারের যে মহাকাব্য দ্য ওডিসি, সেটার হচ্ছে মূল নায়ক। সেখানে আমরা ওডিসিয়াস কথাটিকে বা ওডিসিয়াস যে ক্যারেক্টারটিকে সেটাকে পাবো। আর লাতিন বা ইংরাজি যে ভাষা আছে সেখানে এই একই ক্যারেক্টারকে ইউলিসিস নাম দেওয়া হয়েছে। তো খেয়াল রাখবে, রোমান সাহিত্যে ওডিসিয়াস নাম দেওয়া হয়েছে, আর যে ইংরাজি কবিতা আছে, যেমন আমরা আজকে যে কবিতাটা পড়ছি, সেখানে ইংরাজি বা লাতিন সাহিত্যে আর কি ইউলিসিস নামটা দেওয়া হয়েছে। এবং এখানে এই যে দুটি ক্যারেক্টার আছে তার উপরে অনেক মুভি বানানো হয়েছে। দেখো আমি এখানে অ্যাড করেছি ওডিসি, ট্রয়, এই যে ইউলিসিস, এই সমস্ত টাইপের আর কি বিভিন্ন মুভি বানানো হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর আসছি আমাদের যে সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে ইউলিসিসের মানসিক অবস্থা ও অসন্তোষ কিসের ওপর ছিল সেটা কিন্তু জানাটা খুবই দরকার, তাহলে আমরা পোয়েমটাকে কিন্তু খুব ভালো করে অবজার্ভ করতে পারবো। প্রথমত হচ্ছে ইউলিসিস যুদ্ধ করে দুঃসাহসিক অভিযানের অংশ নিয়ে নতুন নতুন দেশ ঘুরে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করে একজন আদর্শ হিরো হিসাবে ফিরে এসেছিলেন তার রাজ্যে। কিন্তু এখন রাজা হিসাবে রাজ্যের প্রশাসনিক কাজকর্ম, প্রজাদের জীবনযাপন, স্ত্রীর সঙ্গ, এই সব কিছুই তার কাছে নিষ্পৃহ ও একঘেয়ে লাগছে। তার স্ত্রী পেনেলোপ এখন বৃদ্ধা, প্রজারা গরিব ও সাধারণ, যাদের সঙ্গে সে মানসিকভাবে সংযোগ স্থাপন করতে পারছে না। সে মনে করছে এমন অলস স্থির জীবন তার জীবনের অর্থকে অস্বীকার করছে। সে নিজেকে বন্দী মনে করছে নিজের সিংহাসন, ঘর, স্ত্রী এবং রাজকীয় কর্তব্যের মাঝে। তো আশা করছি তোমরা একটু আন্দাজ করতে পারছো আমাদের ইউলিসিস কিং যে হচ্ছে ইথাকার রাজা, তিনি তার প্রজাদের সামনে কোন পরিস্থিতিতে থেকে তার বক্তব্যগুলি বলছিলেন। তো এই ছিল সমস্ত ছোটোখাটো ডিটেলস। এই সমস্ত ডিটেলসগুলো আমাদের জানা অবশ্যই দরকার ছিল, না হলে আমরা কিন্তু ইউলিসিস কবিতাটাকে পড়লেও বুঝতে পারবো না। তো আজকের ভিডিওটা আমরা এখানেই রাখছি। এর পরের ভিডিওতে আমরা ইউলিসিস কবিতাটাকে একদম ডিটেলসে পড়বো এবং তার সাথে তার যে ডিটেলড ভোকাবুলারি এবং আরও যে এক্সপ্লেনেশন আছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে, কতটা ইনফরমেটিভভাবে আমি তৈরি করেছি। এর জন্য যথেষ্ট পরিশ্রম লাগে, আমি কিন্তু সেই পরিশ্রমগুলো তোমাদের জন্য ফ্রি অফ কস্টে করছি। তার সাথে এর ফ্রি পিডিএফ সেগুলো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, স্টাডি জমজমাটির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি। এই সমস্ত কিছুই আমার পেড ব্যাচের কন্টেন্ট, আমি যেগুলো অফলাইনে পড়াই এবং যেগুলো আমি প্রাইভেটে পড়াই, তো সেগুলোকেই আমি তোমাদের অনলাইনে প্রোভাইড করছি ফ্রি অফ কস্টে। তাই একটুখানি সাপোর্ট দেখিও, অবশ্যই ভিডিওগুলিতে একটু লাইক দিয়ে দিও। পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমি নিচে কমেন্ট সেকশানে আমাদের স্টাডি জমজমাটি রিলেটেড সমস্ত ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সবকটাতে জয়েন হয়ে যেতে পারো এবং বন্ধুবান্ধব, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন পড়াশোনার গ্রুপের মধ্যে আমাদের ভিডিওগুলি ছড়িয়ে দিতে পারো, যাতে আমার এই এত পরিশ্রম একটু হলেও সার্থক হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।